আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। তো আমি একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে 5টা ব্যাংকের শেয়ার যে একত্রিত করা হবে, সরকার নিয়ে যাবে, এই বিষয়ে আরও কিছু কথা বলার দরকার আছে। এই 5টা ব্যাংকে ক্ষুদ্র বিনিয়োগকারী মানে পাবলিকের কাছে যে পরিমাণ শেয়ার সংখ্যা আছে, ফেস ভ্যালুর হিসেবে তার দাম আছে প্রায় 10 টাকা মূল্য ধরলে, কোনোটা 2 টাকা আছে, কোনোটা 3 টাকা, কোনোটা 7 টাকা। যদি ফেস ভ্যালু হিসাব করে ধরি আমি, তাহলে পত্রিকার রিপোর্ট অনুযায়ী 2,500 কোটি টাকার আসলে মূলধন ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই 5টা ব্যাংকে আছে। এখন গভর্নমেন্ট এই 5টা ব্যাংকে উদ্দেশ্য ছিল জুলাই মাসে একত্রিত করবে, কিন্তু সেটা অক্টোবরে নিয়ে গেছে। একত্রিত করলে বিনিয়োগকারীদের কি হবে? ডিপোজিটাররা হয়তো সেফ জোনে থাকবে, যারা ব্যাংকে টাকা জমা রাখছে, কিন্তু যারা বিনিয়োগ করছে, শেয়ার কিনছে, স্টক কিনছে ওই ব্যাংকগুলো, তাদের আসলে কি হতে পারে? দুইটা ঘটনা ঘটতে পারে তাদের। এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আপনারা আসলে প্রয়োজন ছাড়া আপনারা ফোন না করাই ভালো। যদি যে কারো স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজের বিষয় হয়, তাহলে শুধু আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এটা হোয়াটসঅ্যাপে করা আছে, হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন। তো আসেন, এই 5টা ব্যাংক আসলে কোন কোনগুলো ব্যাংকগুলো একটু মনে করে, যে আপনারা জানেন এই নিউজটা অনেক আগে হয়েছে, হয়তো অনেকে ভুলে গেছেন, কিন্তু যাদের এই ব্যাংকগুলো আছে তারা বলে নাই, তাদের ঠিকই মাথায় আছে। ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এখানকার বিনিয়োগকারীরা কী রকমের মানসিক যন্ত্রণায় আছে তারা ভালো বুঝতে পারতেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই 5টা ব্যাংকে গভর্নমেন্ট একত্রিত করতে চাচ্ছে আগামী অক্টোবরে। এখন যারা শেয়ার কিনছে তাদের কি হতে পারে এই 5টা ব্যাংকের? এটা হচ্ছে প্রশ্ন। এখানে যে বিষয়টা আপনারা দেখবেন সেটা হচ্ছে, যেমন এই স্টকটা হচ্ছে জিএবে, গ্লোবাল ইসলামী ব্যাংক, একেবারে সর্বশেষ যদি ইসলামী গণনার ব্যাংক বলে থাকে তাহলে এটা। তো এর পেড আপ ক্যাপিটাল হচ্ছে 1037 কোটি, মার্কেট ক্যাপ হচ্ছে 321। দেখেন, পেড আপ হচ্ছে 1037 আর মার্কেট ক্যাপ হচ্ছে 321, অথরাইজ ক্যাপ 2000, রিজার্ভ আছে তার 309 কোটি টাকা। দেখতে ভালো মনে হচ্ছে, তাই না? কিন্তু দেখতে ভালো মনে হলে কী হবে, মানে লোন নাই এখানে। হয়তো অনেকে বলবেন এই তো গ্লোবাল ইসলামী ব্যাংকে তো লোন নাই, কিন্তু এখান থেকে ঘটনা যে আরেকটা আছে, সেটা হচ্ছে তার ন্যাব, তার কাছে সম্পদ নেই। তার যে সম্পদ আছে সেটা 9 টাকা মাইনাস পার শেয়ারে, 9 টাকা 14 পয়সা মাইনাস। মানে তার এই 3 টাকা যে শেয়ারের দাম আছে, এটা আপনি ধরে নিতে পারেন, মানে তার সম্পদ হিসেব করলে আপনি 9 টাকা তো 6 টাকা, আপনি আরও 6 টাকা মাইনাস পাবেন। মানে তার শেয়ারের দাম হচ্ছে এই মুহূর্তে 6 টাকা মাইনাস। ঠিক আছে, এই হচ্ছে মূল কথা। এটা সে ডিভিডেন্ড দেয় নাই স্পেশালে, যার কারণে সে জেরে চলে গেছে। এখানে পি দেখি লাভ নাই। মানে কিছু কিছু সময় ক্যালকুলেশনটা যে ইম্পর্টেন্ট, এই মনে চাইলেই যে নেওয়া যাবে না একটা স্টকের টাকা। মানে পুঁজিবাজারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে টাকা থাকলে নিজে গিয়ে শেয়ার কিনতে পারে, এই কারণে যা মনে চায় তা করা যায়। কিন্তু আপনার যদি 10 কোটি টাকা থাকে, আপনি চাইলে একক ব্যক্তি হিসেবে 10 কোটি টাকা শেয়ার কিনতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু 10 কোটি টাকা দিয়ে অন্য কোনো ব্যবসা করবেন, আপনি কাপড়ের দোকান দেবেন, স্বর্ণের দোকান দেবেন, চাউলের দোকান দেবেন, বা যাই করবেন, সেখানে কিন্তু আপনার অনেক লোকের দরকার হবে। শুধু একমাত্র পুঁজিবাজারে কোনো লোকের দরকার হয় না। আমার মনে চাইছে আমি শেয়ার কিনে ফেলছি, ব্যাস, সেটা 10 কোটি হোক আর 100 কোটি হোক, কোনো সমস্যা নাই। কাউকে জানানোর দরকার নাই, কোনো কিছু বলার দরকার নাই, মনের আনন্দে কিনা যায়। এটা হচ্ছে পুঁজিবাজারের সবচেয়ে, মানে বিনিয়োগকারীদের সবচেয়ে বড় সমস্যা। কারো না কারো কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। এখানে সবাই নিজেকে মানে খুব বেশি ব্রিলিয়ান্ট মনে করে। আমি যেমন আমাকে ব্রিলিয়ান্ট মনে করি, আপনারাও আপনাদেরকে ব্রিলিয়ান্ট মনে করেন, অন্যরাও অন্যদেরকে, প্রত্যেকে একেবারে প্রান্তিক পর্যায়ে যে সেও মনে করে আমি কি কম বুঝি নাকি। আবার আমি যে ভিডিও করতেছি আমিও বলতেছি যে আমি কি কম বুঝি নাকি। কী বল, আমি ভিডিও করতেছি, আমি কি কম না, আমিও কম বুঝি পরিস্থিতির আলোকে। কারণ মার্কেট মেকারদের কাছে টাকা, আমার কাছে না, সুতরাং আমি কমই বুঝি।
তো যাই হোক, এই গ্লোবাল ইসলামী ব্যাংক আপনি যদি হিসাব করেন তাহলে সে 6 টাকা মাইনাস আছে। এখন এই স্টকটা যদি এই এই 6টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক, এখন এই স্টকটা যদি আসলে একত্রিত করে ফেলে তাহলে আপনার কি হতে পারে? আসলে কিছু পাওয়া যাবে না, এটা হচ্ছে বাস্তবতা। গভর্নমেন্ট যদি কোনো রকমের অনুদান দেয়, মানে দয়া করে, তখনকার প্রেক্ষাপট হবে ভিন্ন, কিন্তু গভর্নমেন্ট এরকম দয়া করবে না। যেখানে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে, কারণ নিলে তো বাংলাদেশ ব্যাংকেই নেবে, আরেকটা ব্যাংক দেখায় আপনাদেরকে, এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক, জেড ক্যাটাগরি, তার পেড আপ হচ্ছে, তারপরে কথা বলতেছি 1036, মার্কেট ক্যাপ 300, তার লোন আছে 2718 কোটি টাকা লোন, 2718 কোটি টাকা লোন, তার রিজার্ভ হচ্ছে 541 কোটি। ঠিক আছে, এ হচ্ছে তার। এই যদি আজ যদি আর বিষয়গুলো দেখি তাহলে তার দেখেন ঘুরে ফিরে কথা একটাই, 19 টাকা 50 পয়সা তার হচ্ছে নেট অপারেটিং মাইনাস। হ্যাঁ, তার শেয়ারের দাম 2 টাকা 90 পয়সা। তো তুলনামূলক হারে আমি বলবো গ্লোবাল ইসলামী ব্যাংকের থেকে সে একটু ভালো আছে, কারণ তার ন্যাব আছে 15 টাকা 41 পয়সা। কতটুকু আছে না আছে, আমাদের দেশে কোম্পানিগুলো যে অডিট রিপোর্ট দেয়, যে ইপিএস দেয়, এগুলো ভুয়া দেয়, এটাও মাথা রাখবেন। এগুলো ভুয়া দেয়, বাটপার সব। কী বলে, যারা অডিট ফার্মগুলো আছে না, এদেরকে টাকা দেয়। এগুলো আমিও করছি। আমি যখন ঢাকায় চাকরি করতাম তখন আমিও এই অডিট ফার্মের সাথে আমাদের কোম্পানির যে অডিটের ফাইলগুলো আছে, এগুলো ওদেরকে টাকা দিলে 5-6 হাজার 10,000 টাকা দিলে কোনো কিছু দেখে না, শুধু সাইন করে সিল মেরে দেয়। তো এগুলো বাটপারে, বুঝতে পারছেন? শুধু দেখবেন মানে ভালো কি, তাহলে তা সব যদি বাটপারে তাহলে ভালো কোনটা? ভালো হচ্ছে যে গত 5 বছর 6 বছর 7 বছর ধরে একাধারে কোনো কোম্পানি আপনাকে 10-15-20% করে ডিভিডেন্ড দিয়ে আসতেছে, তার ইপিএস নেট অপারেটিংটা সবসময় ভালো ছিল গত 5 বছর। আপনি শুধু ওটাকে ভালো ধরতে পারেন। হঠাৎ করে আপনাকে 30% ক্যাশ ডিভিডেন্ড দিল, আবার দেখা গেছে বিগত বছর কিছুই দেয় নাই, 2% দিয়েছে, এবং ইপিএস এবং নেট অপারেটিংয়ের আপডাউন অনেক, মানে খুবই আপডাউন করে, দূরত্ব বজায় রেখে চলবেন। ওগুলো কখনো ফান্ডামেন্টাল শেয়ার হতে পারে না। ফান্ডামেন্টাল শেয়ারের একটা ক্রাইটেরিয়া আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধারাবাহিকভাবে কমপক্ষে 5 বছর সে এক রকমের ডিভিডেন্ড দিয়ে আসছে। কিছুটা ইপিএসের সাথে উঠানামা করতে পারে ডিভিডেন্ডের, কিন্তু একই রকম ডিভিডেন্ড দিয়ে আসতেছে, এটা ইম্পর্টেন্ট। যাই হোক, আমি আমার বিষয়ে ফেরত আসি, সেটা হচ্ছে এখন গভর্নমেন্ট যদি এই স্টকগুলোকে করে ফেলবে, কিন্তু আপনারা কিছু পাবেন না। এই 5টা ব্যাংকগুলোর নামে আমি আবারও বলি, কেন পাবেন না সেটাতে আসি ফেরত। ব্যাঙ্কগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। যাদের কাছে এই ব্যাংকগুলো আছে, আপনারা যদি খুব বেশি লসে না থাকেন তাহলে আপনারা এখানে থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। যাদের এই স্টকগুলো কেনা আছে, আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক এত কঠিন পজিশনে গেছে যে 18টা ব্যাংকে সে ডিভিডেন্ডে দিতে দেয় নাই। চাইলে কিছু ব্যাংক কিন্তু ডিভিডেন্ড দিতে পারতো, কিন্তু তারা যেহেতু এত কঠিন পরিস্থিতিতে গেছে এবং ফিন্যান্সের প্রায় 15টা স্টককে তারা করে ফেলবে, ডেস্ট্রয় করে ফেলবে, বাদে করে ফেলবে। বিমা কোম্পানি, দুর্বল কয়েকটা বিমা কোম্পানিকে তারা একত্রিত করে ফেলবে। মানে গভর্নমেন্ট যা করতেছে ভালোর জন্য করতেছে না খারাপের জন্য করতেছে সেটা সময় বলবে, কিন্তু এক করে ফেললে আপনার কিছু করার নাই। সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন এখানে আপনার কিছু করার নাই। তো যেহেতু গভর্নমেন্ট অক্টোবরের দিকে এই ব্যাঙ্কগুলোকে একত্রিত করে ফেলবে, এখানে শুধু আপনার বিনিয়োগ কেন, এখানে অনেকগুলো লোকেরও চাকরি চলে যাবে। যে 5টা ব্যাংকের, যদিও গভর্নমেন্ট থেকে বলছে কারো চাকরি যাবে না, এগুলো হচ্ছে ফাও কথা। কেন ফাও কথা আমি বলি আপনাদেরকে। আপনি আপনার জেলা শহরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও পাবেন, গ্লোবাল ইসলামী ব্যাংকও পাবেন, ইউনিয়ন ব্যাংকও পাবেন। ইউনিয়ন ব্যাংক হয়তো কম পাবেন বা গ্লোবাল কম পাবেন, কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই 3টা ব্যাংক আপনি আপনার জেলা শহরে অহরহ পাবেন। ওগুলোও আছে। গ্লোবাল ইসলামী ব্যাংকও কিন্তু শাখা কম না। তারপরে যায় ইউনিয়ন ব্যাংকেরও শাখা কম না, অনেক আছে বাংলাদেশে, অনেক শাখা আছে। যখন আপনার জেলা শহর থেকে এই সমস্ত ব্যাংকগুলো একত্রিত করে উঠে নিয়ে যাবে, এখন প্রত্যেকটা ব্যাংকে যদি 10 জন করে আমি স্টাফ ধরি আপনার জেলা শহরে এই 5টা ব্যাংকে, তাহলে 50 জন স্টাফ আছে গড়ে এই 5টা ব্যাংকে। যখন এটাকে একটা ব্যাংক করবে সরকার, জেলা শহরে যখন একটা ব্যাংক দেবে, ওই 50 জন স্টাফের কি দরকার আছে? তো সরকার যত কথাই বলুক, এখান থেকে কিছু লোক যদি এটাকে একত্রিত করে তাহলে কিছু লোককে চলে যেতে হবে, এটা মানে নিশ্চিত। তো যখন সুনামি শুরু হবে তখন আপনার শেয়ারের এগুলো নিয়ে গভর্নমেন্ট ভাববেও না। সুতরাং আমার কথা হচ্ছে যে এদের ন্যাব নাই,
হয়তো তখন বলবে যে এদের অ্যাসেট কী আছে দেখো, অ্যাসেট অনুযায়ী যারা বিনিয়োগকারী তাদেরকে কিছু দেওয়া যায় কিনা। তো অ্যাসেট অনুযায়ী অ্যাসেট যে অবস্থা দেখতেছি 5টা ব্যাংকের, আমি বাকিগুলো দেখি না, আপনারা দেখে নেবেন। তারা কি ডিপোজিটারদের টাকা দেবে, না আপনি যে বিনিয়োগ করে আপনি যে শেয়ার কিনছেন আপনার টাকা দেবে? আমি আবারও বলি, একটা শেয়ারের দাম মূল্য নির্ধারিত হয়, একটা শেয়ারের কোনো দাম নাই, ওর দাম নির্ধারিত হয় ডিভিডেন্ডকে কেন্দ্র করে। কোনো শেয়ার যদি 5% ক্যাশ ডিভিডেন্ড দেয়, আপনি ধরে নিতে পারেন হয়তো এই শেয়ারটার দাম 6 টাকা 7 টাকা হতে পারে, এটুকুই, আর কিছু না। আর যে কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না তার শেয়ারের দাম, এই যে এখানে আমি যদি বলি এই গ্লোবাল ইসলামী ব্যাংক, সে কোনো ডিভিডেন্ড দেয় নাই, এটা এখানে হয়তো দেখাচ্ছে আপনাকে এগুলো দেয় নাই, যে কারণে সে জেটে গেছে। তার শেয়ারের দাম 3 টাকা, কেন তার শেয়ারের দাম 50 পয়সা আসলে অসুবিধা কী? আপনি কি কাউকে প্রশ্ন করতে পারবেন ভাই এই শেয়ারের দাম 50 পয়সা কেন? এই তো ভালো ডিভিডেন্ড দেয়, কারণ সে তো ডিভিডেন্ড দেয় না, তার শেয়ারের দাম 50 পয়সা আসতে পারে। সুতরাং যে কোম্পানিগুলো আপনারা যেখানে এন্ট্রি নিচ্ছেন, যে কোম্পানিগুলোকে, যে জাঙ্ক শেয়ারগুলোতে ডিভিডেন্ড দিচ্ছে না, আপনি সাপোর্ট জোন খুঁজতেছেন, ওইখানে হয়তো 7 টাকা 8 টাকা 10 টাকা থেকে, কিন্তু সে ডিভিডেন্ড দেয় না। ওই সাপোর্ট জোন আপনাকে খুঁজতে বলছে কে? ওটা যে সাপোর্ট জোন আপনাকে কে বলছে? কে ঠিক করে দিয়েছে আপনাকে ওটা সাপোর্ট জোন? তো সুতরাং আপনারা এগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন। আসলে দেখেন, এই ব্যাংকের 5টা ব্যাংকের বিনিয়োগকারী তো এখন ক্ষতিগ্রস্ত হবে, যদি এটা সত্যিকার অর্থে হয়ে থাকে তাহলে তো এই ব্যাংকের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ভালো যে কয়েকটা ব্যাংক আছে ওদের কি বিনিয়োগকারীদের কোনো টেনশন আছে? টাকা নিজের টাকা দিয়ে টেনশন কেনার দরকার আছে? কোনো দরকার নাই তো। আর এখানে এলোমেলো কমেন্টস করবেন আপনারা, আমি এখান থেকে ব্লক করে দেবো। যদি আপনি সমালোচনা করেন আপত্তি নেই, কিন্তু কোনো বাজে কমেন্টস করবেন আমার চ্যানেলে থাকার দরকার নাই। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসি নাই। যারা এলোমেলো কমেন্ট করেন, আপনি সমালোচনা করেন, সমস্যা নাই। আর আসলে এই স্টক সাজেশনের ব্যাপারে যারা এখানে কমেন্টস করতেছেন, এটা আসলে আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন, হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।